ফেনী সোনাগাজীতে নুসরাতের জানাজায় হাজারো মানুষের ঢল, বাবাই পড়লেন নামাজ, দাফন সম্পন্ন। দেশজুড়ে শোকদীপ্ত প্রতিবাদ, দ্রুত বিচারের আশ্বাস দুই মন্ত্রীর। এই হত্যাকারীর সাথে যারা জড়িত প্রত্যেকের ফাঁসি হোক, দৃষ্টান্তমূলক শাস্তির বিধান করা হতো, তাহলে এই অপরাধগুলো নির্মূল করা সম্ভব হতো। একের পর এক ঘটনা ঘটেই যাচ্ছে, কিন্তু এর প্রতিকার না আসলে মূলত হচ্ছে না। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। হ্যাঁ, দ্রুত বিচারে যদি প্রয়োজন হয় যাবে। আমরা এটাকে খুব সিরিয়াসলি নিয়েছি। কোনো আসামি এখানে বিন্দু মাত্র জড়িত ছিল, কেউ বাদ যাবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি শিরিন আক্তার। অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সোনাগাজীর মানুষ। উঠে আসছে আরও যৌন হয়রানি সহ জালিয়াতির অভিযোগ। ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্সা আদায়ের চেষ্টা চলছে। বিশ্ব পানি দিবসে প্রধানমন্ত্রী ড্রেজিংয়ের মাধ্যমে পুরনো নদীপথ উদ্ধারের নির্দেশ। পহেলা বৈশাখের প্রতিটি বড় অনুষ্ঠান স্থলে থাকবে পুলিশ। মুখোশ না পড়তে ও সন্ধ্যা 6টার মধ্যে অনুষ্ঠান শেষ করতে আবারও নির্দেশ ডিএমপির। এবং পশ্চিমবঙ্গের 2টি সহ 91 আসনের লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল বিজেপির। স্বজনদের হাহাকার আর আর্তনাদে ভারী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া গ্রামের বাতাস। বিকেলে নুসরাতের লাশ পৌঁছলে তাকে শেষবারের মতো দেখতে ভিড় করেন এলাকাবাসী। জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ। শোকাহত বাবাই পড়ান নামাজ। পরে বাড়ির পাশে কবরস্থানে তাকে দাফন করা হয়। বাড়ি ফিরেছে নুসরাত। হাজার হাজার শোকার্ত মানুষের ভিড় ঠেলে তার নিথর দেহটি পৌঁছে দেয়া হয় বাড়ির আঙিনায়। পুরোটা পথ ছিলেন লাশের পাশে। সোনাগাজীর উত্তর চরচান্দিয়া গ্রামে নিজ বাড়িতে পৌঁছে আর সংজ্ঞা ধরে রাখতে পারেননি নুসরাতের ভাই। স্বজন ও সতীর্থদের কান্নায় ভারী হয়ে ওঠে বাতাস। বৃদ্ধ দাদা হয়তো ভাবেননি তরুণী নাতনির লাশের ভার বইতে হবে তাকে। সরকারি সাবের পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে দাদির পাশের কবরেই অন্তিম সায়ান হবে তার। যৌন হয়রানির অপমান আর প্রতিবাদের আগুন বুকে নিয়েই চলে যেতে হয়েছে নুসরাতকে। ফাঁকা পড়েছিল তার পরীক্ষার আসন। পড়ার টেবিলে এলোমেলো বইগুলো আর স্পর্শ পাবে না তার। কেবল রয়ে যাবে তার অকাল প্রয়াণের বেদনা। তাই যারা ওর সাথে এরকম করছে তাদের বিচার হোক। আল্লাহ যেন ওকে বেঁচতে নসিব করে, শুধু এটুকু বলবো। অগ্নিকাণ্ডে আমার ফ্রেন্ডকে এরকম ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিছে, আজকে ওর মৃত্যু হয়েছে, ওইটা আমরা সহ্য করতে পারতেছি না। নুসরাতের মৃত্যুকে হত্যাকাণ্ড হিসেবেই দেখছেন এলাকাবাসী। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন তারা। এটা মানুষের কাজ না, প্রতিবাদ করার কারণে আজকে তার মৃত্যুটা অনিবার্য। এক ছাত্রী 3 মাস আগে যখন প্রতিবাদ করা হয়েছে, তাকে সেখান থেকে নিবৃত করা হয়েছে। প্রতিকার হয় নাই বলে এরা যারা এগুলো করে তারা বেশি উৎসাহিত হয়েছে। এবং যিনি প্রতিষ্ঠান প্রধান, তিনি যদি এই ঘটনার সাথে যুক্ত থাকেন তাহলে অন্য কাউকে তিনি পাতা দিতে পারেন না। সময় সংবাদ, ফেনী। এর আগে সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয় নুসরাত জাহান রাফির লাশ। ডিএনএ টেস্ট করার জন্য কিছু আলামত রেখেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তাই ময়নাতদন্তের প্রতিবেদন এখন দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। খান মোহাম্মদ রুমালের রিপোর্ট। সভ্য সমাজের সব সূচককে বৃদ্ধাঙ্গুলি দেখানো এক নৃশংস আগুনে পুড়ে মৃত্যুর সঙ্গে লড়েছেন 1 সপ্তাহ। এর মধ্যে 5 দিন ছিলেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। চিকিৎসা বিজ্ঞান যাকে বলে লাইফ সাপোর্ট। উন্নত চিকিৎসার জন্য নেয়ার কথা ছিল সিঙ্গাপুর, তবে শারীরিক সক্ষমতা না থাকায় সম্ভব হয়নি তাও। অবশেষে দেশের কোটি মানুষের প্রার্থনা আর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে জীবন মৃত্যুর ভেদরেখা মুছে গেল বুধবার রাত 9:30টায়। নিকষ কালো অন্ধকার মৃত্যুকে না চাইলেও বরণ করতে হলো নুসরাত রাফিকে।
কোনো সান্ত্বনা, কোনো প্রবোধ কিংবা কোনো আশার বাণীর কি সম্ভব বাঁচ দেবে তার বাবা কিংবা ভাইয়ের হৃদয়ের ক্ষরণে? দাখিল পরীক্ষায় সর্বোচ্চ ফল করা নুসরাত এবারও বসেছিলেন আলিম পরীক্ষার টেবিলে, কিন্তু সহপাঠীরা যখন পরীক্ষার খাতায় কলম চালাচ্ছেন, হিমগাড়িতে চড়ে নুসরাত তখন অনন্ত অসীমের পথে। এই শোক কেমন করে সইবেন বাবা? আমার জন্য, আমার মেয়ের জন্য, মেয়ের মা, সবার জন্য আপনারা অনেক কষ্ট করেছেন। সকল মিডিয়া, ডাক্তার, দেশি বিদেশি সকল মন্ত্রী মহোদয়, আমার এলাকার এবং বাংলাদেশের সর্বস্তর, এই জন্য সবাই নিকটে আমি চিরকৃতজ্ঞ। ভাষা হারিয়ে ফেলেছি, যেহেতু আমার একটি মাত্র পরীক্ষা দিতেছিল, সেখান থেকে কষ্ট। মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নুসরাতের পরিবারকে সান্ত্বনা দিতে এসেছিলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, কিন্তু শিক্ষক নামের এক দানবের দেয়া আগুনে পোড়া শিক্ষার্থীর পরিবারকে কি সান্ত্বনা দেবেন তিনি? বললেন বিচার যেন দ্রুত হয়, আরও অনেক হত্যার মতো দীর্ঘসূত্রতার অন্ধকারে যেন পথ না হারায় নুসরাতের মামলা। অপরাধীদের শাস্তি দিয়ে এবং সেই শাস্তিটা দৃশ্যমান করে যদি আমরা তাকে সেই শাস্তিটা যদি আমরা কার্যকরী করতে পারি, তাহলে আজকে মানুষের মনে যে হতাশাদের সংখ্যা, সেই সংখ্যা কাটিয়ে উঠবে। বেলা 12টার দিকে ময়নাতদন্ত শেষে ব্রিফিং করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক। বলেন, ভয়াবহভাবে পোড়ার কারণেই মৃত্যু হয়েছে নুসরাতের, তবে ডিএনএ টেস্ট সহ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য আলামত রাখা হয়েছে, তাই ময়নাতদন্তের রিপোর্ট এখন দেওয়া সম্ভব হচ্ছে না। আমরা কিছু ডিএনএ টেস্ট এবং মাইক্রোবায়োলজিক্যাল টেস্টও করতে হবে, সেই জন্য এই মুহূর্তেই কোনো পোস্টমর্টম রিপোর্টটা আমরা দিচ্ছি না। নুসরাতের মৃত্যু শুধু সামাজিক বিশ্বাস আর সম্পর্ককেই দলিত করেনি, এক শ্রেণীর মানুষের দানবীয় চেহারাও সামনে এনেছে। সভ্যতার মুখোশ পরে যারা বাস করে এই সমাজে, আর তাই তাদের প্রতিরোধের ডাক নুসরাতের পরিবার, স্বজন সবার। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। এবার IMF এর দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় ভারতকে পেছনে ফেলে সন্ধ্যার সময় আরো থাকছে। এবার IMF এর দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় ভারতকে পেছনে ফেলে দ্বিতীয় বাংলাদেশ, শীর্ষে রুয়ান্ডা। নুসরাতকে ঝলসে দেওয়ার ঘটনায় দোষীদের বিরুদ্ধে প্রয়োজনে দ্রুত বিচার আইনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে হত্যা মামলার অভিযোগপত্র দেয়া হবে। আর মামলার তদন্তকারী সংস্থাকে সতর্ক করে উচ্চ আদালত বলেছেন, তদন্তে গাফিলতি ও বিপরীতে পেলে পদক্ষেপ নেওয়া হবে। ফেনীর মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির মৃত্যুতে জড়িতদের শাস্তির দাবিতে সোচ্চার গোটা দেশ। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এসেছে সরকারের তরফ থেকে। এ ঘটনায় প্রয়োজনে দ্রুত বিচার আইনে রাষ্ট্র নেওয়ার কথা জানিয়েছেন আইনমন্ত্রী। আর স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যত দ্রুত সম্ভব অভিযোগপত্র দাখিল করা হবে। যত সম্ভব তাড়াতাড়ি এটার চার্জশিট প্রদান করবেন। যারা এইখানে বিন্দু মাত্র জড়িত ছিল কেউ বাদ যাবে না, তাদের সবাইকে বিচারের মুখোমুখি আমরা করব। আমি প্রসিকিউশনকে নির্দেশ দিব যাতে এটাকে ফাস্ট ট্র্যাক করা হয়। নুসরাতের মৃত্যুতে শোক জানিয়েছেন হাইকোর্টও। তদন্তে গাফিলতি ও বিপরীতধর্মী মত পেলে পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করেছেন আদালত। মাননীয় আদালত তখন আমাদেরকে বললেন যে আমরা সমানভাবে আপনাদের মতো ব্যথিত, আপনারা একটু ভরসা রাখেন, তবে যে কোনো পর্যায়ে যদি কোনো ধরনের গাফিলাতি হয় আপনারা আসবেন, আমরা ইন্টারফেয়ার করব। অ্যাটর্নি জেনারেল জানালেন, দায়ীদের সর্বোচ্চ শাস্তির মুখোমুখি করতে লড়বেন তারা। যাদের জন্য এই মেয়েটির মৃত্যু হলো তাদের তো নিশ্চয়ই দৃষ্টান্তমূলক শাস্তি হবে, এবং আশা করি এই ব্যাপারে রাষ্ট্রপক্ষ থেকে সমস্ত রকমভাবে প্রচেষ্টা নেওয়া হবে যাতে এই অপরাধীরা উপযুক্ত সাজা পায়। সাংবাদিক দম্পতি সাগর রুনি, কুমিল্লার শিক্ষার্থী তনু, চট্টগ্রামের গৃহবধূ মিতুর মতো নুসরাতের মামলাও যেন হারিয়ে না যায় সে বিষয়েও সতর্ক করেছেন আদালত। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নুসরাতের মৃত্যুতে দোষীদের বিচার দাবিতে রাজধানীর শাহবাগে মশাল মিছিল বের করা হচ্ছে। সেখানে আছেন রিপোর্টার এহসানুল হক শাওন। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাওন,
রিচার্ড, নুসরাত জাহান রাফি ফেনীর যে মাদ্রাসা শিক্ষার্থী তাকে পুড়িয়ে হত্যার ঘটনায় আমরা দুপুর থেকেই দেখছি শাহবাগে শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিভিন্ন বাম যে ছাত্র জোট যে সংগঠনগুলি রয়েছে এবং সাধারণ মানুষ আসলে পথে দাঁড়িয়ে তারা মানববন্ধন করছেন এবং আমরা দুপুর থেকেই দেখছি যে তারা আসলে সেই যে রাফি হত্যার যে ঘটনায় তারা তীব্র নিন্দা এবং যে যার কারণে আসলে হত্যার ঘটনা ঘটেছে এবং নারকীয় এই যে ঘটনা ঘটেছে সর্বোচ্চ সেই যে মাদ্রাসা শিক্ষক যিনি হচ্ছে সিরাজউদ্দৌলা তার সর্বোচ্চ শাস্তি দাবি জানিয়েছেন। আমরা এখানে যারা রয়েছেন আপনি দেখবেন যে সবাই আসলে হাতে প্ল্যাকার্ড নিয়ে তারা দাঁড়িয়ে রয়েছেন। তারা বলছেন এখানে যে আসলে নুসরাত যে পুড়ে মরেছেন সেখানে রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকে আসলে বিগত দিনে যত হত্যাকাণ্ডে বা এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেগুলি আসলে সুষ্ঠু বিচার হয়নি এবং নুসরাতের যে হত্যাকাণ্ডের যে ঘটনা সেই নুসরাতের যে হত্যার এই যে ঘটনার সুষ্ঠু বিচার হবে এবং অতীতে যে সব ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলিরও আসলে সুষ্ঠু বিচার হবে সেটাই তারা দাবি জানাচ্ছেন। এবং আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে বারবারই দেশে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটলেও আইনের যথাযথ প্রয়োগ না থাকা এবং আইনের ফাঁক ফোঁক দিয়ে আসলে যারা প্রকৃত অপরাধী তারা বেরিয়ে যাচ্ছেন এবং সেই ঘটনা পরবর্তীতে আমরা দেখি যে আস্তে আস্তে আসলে ধামাচাপা পড়ে যায় এবং সেখান থেকে আসলে কোনো ঘটনার যে সুষ্ঠু বিচার সেটি আসলে পাচ্ছেন না। তো তারা দাবি জানিয়েছেন যে নুসরাত জাহান যে রাফি, সেই রাফির হত্যাকাণ্ডের প্রকৃত যারা দোষী তারা বিচার পাবে এবং বিচার হবে তাদের এবং এই ঘটনা পুনরাবৃত্তি যাতে আবারও না হয় সেদিকে তারা কর্তৃপক্ষ এবং যে রাষ্ট্রে যারা কর্তা ব্যক্তিরা আছেন তাদের প্রতি তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল শাহবাগ থেকে রিচার্ড, সবশেষ আমার কাছে। রাজধানী শাহবাগ থেকে মানববন্ধনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী হেসানুল হক শাওন। নুসরাতের মৃত্যুর পর মুখ খুলতে শুরু করেছেন ফেনীর সোনাগাজী এলাকার মানুষ। উঠে আসছে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজউদ্দৌলার নানা অতীত অপকর্মের কথা। বখতিয়ার মুন্নার তথ্য ও জুলহাস তালুকদারের ছবি নিয়ে রিপোর্ট। প্রায় দেড় যুগ আগে 2011 সালের 1 জুন ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় উপাধ্যক্ষ হিসেবে যোগদান করেন সিরাজউদ্দৌলা। জাল অভিজ্ঞতার সনদ ব্যবহার ও ব্যবসার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। মাদ্রাসার ফান্ড জালিয়াতি, সমবায় সমিতির নামে মানুষের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে। গত বছরের 3 অক্টোবর শ্রেণীকক্ষ থেকে উপবৃত্তির টাকা দেওয়ার কথা বলে নিজ কার্যালয়ে ডেকে নিয়ে আরেক ছাত্রীকে যৌন হয়রানি করে সিরাজ। 7 অক্টোবর মাদ্রাসা কমিটিকে লিখিতভাবে বিষয়টি জানায় তার পরিবার, কিন্তু কোনো বিচার মেলেনি। আমার আব্বু ওনার কাছে অ্যাপ্লিকেশন করছে, ওরা বলছে যে আসবে, ডিসি আসবে, আরো অনেক কে আসবে, সাক্ষী দিতে হবে। ক্লাসের সব মেয়েদেরকে বলেছিল বোন সাক্ষী দিবি, ওরা বলে যে না আমরা সাক্ষী দিতে পারবো না, আমরা সাক্ষী দিলে যদি আমাদেরকে এক্সামে ফেল করায় দেয়। সিরাজউদ্দৌলা অনুসারীরা এই নুসরাতের পরিবারকে হুমকি দিচ্ছে মামলা প্রত্যাহার করার জন্য। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, তারপরে অর্থপ্রসার, নারী নির্যাতন থেকে শুরু করে সবকিছু তার বিরুদ্ধে আছে। সিরাজের সব অপকর্মের শাস্তি হওয়া প্রয়োজন বলে মনে করেন মাদ্রাসার সভাপতি, ফেনীর ভারপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট। ঘটনাগুলো আসলে কমিটি পর্যায়ে উত্থাপিত না হওয়ার কারণে এগুলো আমাদের দেখার বা আলোচনা করার সুযোগ হয়নি। তবে এখন এই প্রিন্সিপাল সাহেবের বিরুদ্ধে অনেক অভিযোগ আমরা জানতে পেরেছি, অনেক পিছনের সময়ের এগুলো সবগুলো বিষয় নিয়ে আমরা এখন তদন্ত করছি। তদন্ত সাপেক্ষে আমরা সবগুলো প্রশ্নের জবাব দিতে পারবো। বিভিন্ন সময় গণমাধ্যমে উঠে আসে অধ্যক্ষ সিরাজউদ্দৌলার সিরিজ অপকর্মের খবর। বারবার অভিযোগ উঠলেও তার বিরুদ্ধে মাদ্রাসা কমিটির পক্ষ থেকে নেওয়া হয়নি কোনো ব্যবস্থা। সময় সংবাদ, ফেনী। নদী দখলমুক্ত করতে সরকার কাজ করে যাচ্ছে জানিয়ে তিনি আরো বলেন, কারখানার বর্জ্য যেন নদী দূষিত করতে না পারে সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে একথা বলেন তিনি। উন্নয়ন পরিকল্পনায় যেন নদী ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রেখেই পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানান সরকার প্রধান। নদীমাতৃক বাংলাদেশে পানি আশীর্বাদ, কিন্তু মাঝে মাঝেই আগ্রাসী রূপে দেখা দেয় এই জীবনদায়িনী। জনসংখ্যা বৃদ্ধি, জলবায়ুর পরিবর্তন সহ নানা সংকটে সবার পানি প্রাপ্তির বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানি দিবসের এ আয়োজন।
আলোচনার মাধ্যমেই তো সমাধান করতে পারি। অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে প্রতিবেশী দেশের সঙ্গে সুষ্ঠু পানি বন্টন চুক্তি ও অভিন্ন 54 নদী নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। পানির সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পরিবেশ ও প্রতিবেশ বাঁচাতে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। একটা সময় ছিল যে হয়তো নদীতে ফেলে দিচ্ছে, চলে যাচ্ছে, এখন কিন্তু সেটা না, এটা একটা সমস্যা হিসেবে দেখা দিচ্ছে। কাজে প্রতিটি শিল্প প্রতিষ্ঠান যারা গড়ে তুলবে তারা যেন নদী দূষণ না করে, সেই জন্য তাদের বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, পানি শোধনাগার করতে হবে। আর সেই সাথে সাথে এমনিও যারা হাঁটতে চলতে বা ব্যবহার করেন, কেউ যেন এই রাস্তাঘাট বা এখানে সেখানে বর্জ্য না ফেলে। নদীর স্বাভাবিক প্রবাহ ঠিক রেখে উন্নয়ন পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেন সরকার প্রধান। নৌপথগুলি পুনরায় চালু করা। সারা বাংলাদেশে একসময় নৌপথই ছিল মূল পথ, আস্তে আস্তে সেটা কমে গেছে। আর সেই সাথে যতই স্থাপনা আমরা করব বা বিল্ডিং তৈরি করব অথবা আমরা ব্রিজ তৈরি করব, তখন আমাদের ওটা মাথায় রাখতে হবে যে ব্রিজের নিচে যেটা নদীর মূল স্রোত যাবে, কিন্তু বর্ষাকালে যে পানিটা আসবে সেই পানিটাও যেন থাকার জায়গাটা হয়। পানির অপচয় রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার যার দায়িত্ব যথাযথভাবে পালন করে আমাদের এই দেশটাকে আমরা গড়ে তুলতে চাই। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। পহেলা বৈশাখে সন্ধ্যা 6টার মধ্যে সব উন্মুক্ত স্থানে অনুষ্ঠান শেষ করার কথা আবারও স্মরণ করিয়ে দিয়েছেন জেএমপি কমিশনার। দুপুরে জেএমপি মিডিয়া সেন্টার এক ব্রিফিংয়ে ঢাকা মহানগর পুলিশ কমিশনার আরও বলেন, রমনা, সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়, হাতিরঝিল ও রবীন্দ্র সরোবর সহ আশপাশের এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া উপজেলা সহ যে কোনো ধরনের বাঁশি বাজানো বা বিক্রিতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যারা মঙ্গল শোভাযাত্রায় যোগদান করবে চারুকলা অনুষদ থেকেই তারা অন্তর্ভুক্ত হবে। পথিমধ্যে বাইরে থেকে ইনফিল্ট্রেশন হয়ে মঙ্গল শোভাযাত্রায় অন্তর্ভুক্ত হওয়া যাবে না, কারণ এটা চারপাশে পুলিশি শক্ত নিরাপত্তার বেষ্টনী দেওয়া হবে। ব্যাকপ্যাক, দাহ্য বস্তু, ছুরি, কাঁচি, ব্লেড, কোনো ধাতব পদার্থ, দেশলাই এগুলো বহন করা যাবে না। তবে নারীদের যে ছোট পার্টস রয়েছে সেটা ব্যবহার করা যাবে, সেটি আমরা তল্লাশি করে ঢুকতে দিব। শিগগিরই দেশের টেলিভিশন কেবল নেটওয়ার্ক ডিজিটাল করা হবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। এছাড়া বেসরকারি টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাডকোর দেয়া তালিকা অনুযায়ী চ্যানেল দেখাতে কোয়াব নেতাদের অনুরোধ করেন মন্ত্রী। ফ্রিকোয়েন্সি পাওয়ার তারিখ অনুযায়ী সেগুলোর লিস্টিং করে সেই লিস্ট অনুযায়ী কেবল নেটওয়ার্ক যারা পরিচালনা করছেন তারা দেখাবেন। অ্যাডকো খুব সহসা এই লিস্টটা আমাদেরকে করে দিবে। কেবল নেটওয়ার্ককে আমাদের ডিজিটাল করতে হবে। ডিজিটাল না হওয়ার কারণে নানা ধরনের অসুবিধা হচ্ছে। কেবল নেটওয়ার্ক যারা পরিচালনা করেন তাদের সাথে আলোচনা করে আমরা প্রথমে দেশের শহরাঞ্চলে ডিজিটাল করার একটা সময় আমরা তাদের সাথে আলোচনা করে বাস্তবসম্মত একটা সময় নির্ধারণ করব, এবং গ্রামেও যে কীভাবে কতদিন সময় লাগতে পারে সেটা আলোচনা করে আমরা একটা সময় নির্ধারণ করব। গেল বছর জাতিসংঘ থেকে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি পাওয়ার পর এবার দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলো বাংলাদেশ। মঙ্গলবার IMF এর এই প্রকাশিত তালিকা অনুযায়ী ব্যবসায়ী উদ্যোক্তারা বলছেন এসব অর্জনকে সুসংহত করতে ব্যাংক সহ আর্থিক খাতকে চাঙ্গা করে তুলতে হবে। আর অর্থনীতিবিদদের পরামর্শ, নতুন নতুন রপ্তানি পণ্য ও বাজার ধরে অংশগ্রহণ বাড়াতে হবে বিশ্ব অর্থনীতিতে। 2015 সালের জুলাই মাসে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে উঠে আসা বাংলাদেশকে গেল বছর মার্চে উন্নয়নশীল দেশের প্রাথমিক স্বীকৃতি দেয় জাতিসংঘ। আর এবার আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর প্রতিবেদনে 7.3% কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি নিয়ে দ্রুততম উন্নয়নশীল দেশের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ। তালিকায় তৃতীয় স্থানে আছে ভারত আর 7.8% কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি নিয়ে তালিকার শীর্ষে আছে রুয়ান্ডা। মাথাপিছু আয়, মানব সম্পদ ও অর্থনৈতিক ঝুঁকি সূচকে এগিয়ে চলা বাংলাদেশের এসব উন্নয়নকে আরো গতিশীল করার জন্য নতুন বিনিয়োগ টানতে কাজ করার আহ্বান ব্যবসায়ীদের। এখন আমাদের ইকোনমিতে অনেক বেশি মানি দরকার, মানি সার্কুলেশন দরকার। তাহলে আমার কাছে মনে হয় নতুন উদ্যোক্তা তৈরি হবে, তাহলে কর্মসংস্থানের একটা বড় সংস্থান হবে। যদি আমরা ব্যাংকগুলোকে চাঙ্গা করতে পারি, তাদের যদি লিকুইডিটি ক্রাইসিস না থাকে, তাহলে অনেক বেশি প্রাইভেট সেক্টর ইনভেস্টমেন্ট বাড়বে। সুদের হার যদি না কমে, ভোক্তা পর্যায়েও এটা একটা এফেক্ট আসবে। অর্থনীতিবিদদের পরামর্শ, অভ্যন্তরীণ অবকাঠামো শক্তিশালী করার পাশাপাশি মনোযোগ দিতে হবে রপ্তানি বাজারে অংশগ্রহণ বাড়ানোর দিকে। বাংলাদেশের কিন্তু এখনো
যে গ্লোবাল ইন্টিগ্রেশনটা হয়েছে এবং আরও বাড়ার কারণে কিন্তু আমাদের যে প্রবৃদ্ধি, এই প্রবৃদ্ধিটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি হবার সম্ভাবনাও রয়েছে এবং প্রবৃদ্ধিটা হচ্ছে। আমাদের রপ্তানি $37 বিলিয়ন, সাগরে একটা ফোঁটার মতো। রপ্তানি ডাইভার্সিফিকেশন হচ্ছে না কেন, এটার কতগুলো কারণ রয়েছে, এগুলো আমাদের হিসাব করে দেখতে হবে। 2021 সালে জাতিসংঘের করা মধ্যবর্তী পর্যালোচনায় টিকে গেলে 2024 সালে হবে আরও একটি মূল্যায়ন। সবকিছু ঠিকঠাক থাকলে ওই বছরই উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশ পাবে চূড়ান্ত স্বীকৃতি। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। চিকিৎসা বর্জ্যের ব্যাপারে কোনো নিয়মই মানছে না রংপুরের চিকিৎসা কেন্দ্রগুলো। যেখানে সেখানে চিকিৎসা বর্জ্য ফেলায় হুমকির মুখে পড়ছে পরিবেশ ও জনস্বাস্থ্য। এসব বর্জ্য থেকে এইডসের মতো মরণ ব্যাধি, নানা রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকলেও বর্জ্য ব্যবস্থাপনায় তেমন উদ্যোগ নেই স্বাস্থ্য বিভাগের। তারিকুল ইসলামের ক্যামেরায় আরও জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন সড়কের দৃশ্য। ছড়িয়ে আছে রোগীদের ব্যবহৃত রক্ত, সুচ, সিরিঞ্জ, গজ, ব্যান্ডেজ সহ হাসপাতালের বিভিন্ন চিকিৎসা বর্জ্য। আর সেখানে জীবিকার সন্ধানে টোকাই, কাকপক্ষী আর গবাদি পশুর বিচরণ। উৎকট গন্ধে পথচারীদের সীমাহীন দুর্ভোগ আছেই। এগুলো কোনো বাসা বাড়ির ময়লা না, মেডিকেলের পুজ, রক্ত, বিভিন্ন প্রকার রোগীদের যে অপারেশনের বিভিন্ন যে বর্জ্যগুলা, এই বর্জ্যগুলা রাস্তায় ফেলানো হচ্ছে। গন্ধতে বমি আসে, এদের নানান সমস্যা হয়ে যায়। কাঁচ, বোতল, সিরিজ, ঢোপ, স্যালাইন কুড়িয়ে আমরা বিক্রি করে খাই। নিয়ম অনুযায়ী এসব বর্জ্য মাটির নিচে পুঁতে ফেলা এবং চুল্লিতে পোড়ানোর কথা, কিন্তু সরকারি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টার থেকে সৃষ্ট চিকিৎসা বর্জ্য সাধারণ বর্জ্যের সাথে ফেলা হচ্ছে নগরীর নাসনিয়া এলাকায়, যা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে মত চিকিৎসকদের। এটা কিভাবে ডাস্ট করা দরকার যাতে জনগণের কোনো দুরারোগ্য ব্যাধি না হয় বা এখান থেকে কোনো জীবাণু না ছড়ায়, এই জিনিসটা কিন্তু সুষ্ঠু কোনো মনিটরিং নাই। কন্টাজিয়াস ডিজিজ, ইনফেকশাস ডিজিজ, এই ট্রান্সমিটেড, সেক্সুয়ালি ট্রান্সমিটেড, এগুলো অনেক বেড়ে যাবে। আমাদের ডাক্তার এবং সমাজের যারা আছে তারা যদি সচেতন হয় তাহলে সম্ভব। নগরীর চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় সিটি কর্পোরেশন বিভিন্ন উদ্যোগের কথা জানালেও প্রয়োজনীয় মেশিনের অভাবে রংপুর বিভাগের 8 জেলায় সঠিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তুলতে পারছে না বলে দাবি স্বাস্থ্য বিভাগের। তাদেরকে ট্রেনিং দিব কি করে মেডিকেল বর্জ্যটি একটি নির্দিষ্ট স্থানে রাখতে হবে এবং কি করে এটি প্রক্রিয়া করা যাবে। আশা করছি আমরা 3-4 মাসের মধ্যে এই অপারেশনে যেতে পারবো। সেগুলোকে অপসারণ করতে গেলে খুব ব্যয়বহুল মেশিনপত্র দরকার, সেগুলো সরকার চিন্তাভাবনা করছে। কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ের উপস্বাস্থ্য কেন্দ্র, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ রংপুরের 8 জেলায় সরকারি বেসরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ, প্যাথোলজি ও ডায়াগনস্টিক সেন্টার মিলে চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় 3000। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, রংপুর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেনীর সোনাগাজীতে নুসরাতের জানাজায় হাজারো মানুষের ঢল। বাবাই করলেন ইমামতি, দাফন সম্পন্ন। নুসরাতের মৃত্যুতে দেশজুড়ে শোকদীপ্ত প্রতিবাদ। প্রয়োজনে দ্রুত বিচার আইনে ব্যবস্থা, দ্রুততম সময়ে অভিযোগপত্র দাখিল, আশ্বাস 2 মন্ত্রীর। অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন সোনাগাজীর মানুষ। উঠে আসছে আরও যৌন হয়রানি সহ জালিয়াতির অভিযোগ। ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে পানির ন্যায্য হিস্যা আদায়ের চেষ্টা চলছে। বিশ্ব পানি দিবসের প্রধানমন্ত্রী। ড্রেজিংয়ের মাধ্যমে পুরনো নদীপথ উদ্ধারের নির্দেশ। এবং পশ্চিমবঙ্গের 2টি সহ 91 আসনে লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ সম্পন্ন। কারচুপির পাল্টাপাল্টি অভিযোগ তৃণমূল, বিজেপির। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলের সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গেই থাকুন সময়।